বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি, শ্রীলঙ্কা সফর ইস্যু, এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত। স্বাগত আপনাকে খেলা যোগে। একটা ইন্টারেস্টিং বিষয়, নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কা সফরের আগে অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন যখন প্রেস ব্রিফিং করছিলেন, সেই সময়টাতেই তার ওডিআই ক্যাপ্টেন্সি চলে গেছে এবং এরকম একটা কথা উঠেছে যে নাজমুল হোসেন শান্ত আসলে জানতেনই না যে তার ওয়ানডে ক্যাপ্টেন্সিটা চলে যাচ্ছে বা এরকম কোনো একটা ডিসিশন বিসিবি নিতে চলেছে। বিষয়টা আসলে কতটা সত্য বা এ ধরনের বিষয় যদি সত্যও হয় সেটা আসলে কতটা প্রফেশনাল হলো? প্রথম কথা হচ্ছে যে বিষয়টা তো এখন খোলামেলা হয়ে গেছে, মানে ইটস বিন 2 days আমরা বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন্সি, কারণ গত পরশুদিন রাতের বেলা সন্ধ্যাবেলা বিসিবি থেকে অফিসিয়াল মেইল পাঠানো হয়েছে যে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের নতুন ক্যাপ্টেন। এখানে দুটো ইস্যু, একটা ইস্যু হচ্ছে যে টেস্ট ক্যাপ্টেন তার আগের দিন বা ওই দিনই টেস্ট ক্যাপ্টেন ব্রিফ করেছেন এবং টেস্ট ক্যাপ্টেনই ওয়ানডে ক্যাপ্টেন। তিনি তার প্রেস কনফারেন্সে আপনি যেটা বলছিলেন যে যেমনটি বলেছেন যে আমি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপটাকে মাথায় রেখে আগাতে চাচ্ছি, যদিও টেস্ট নিয়েই কথা বলছিলেন। ইভেনচুয়ালি তিনি জানতেন যে তিনি ওয়ানডে ক্যাপ্টেনও, কিন্তু রাতের মধ্যেই পুরো পাশার দানটা পাল্টে গেল এবং বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন এখন মিরাজ। আপনি যদি দেখেন যে শান্তর, আমি যদি অ্যাজ এ ক্যাপ্টেন শান্তর ওয়ানডেতে আমি 13টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, ইফ আই এম নট রং, 4টা ম্যাচ জিতেছেন, 9টা ম্যাচ হেরেছেন। সো অ্যাজ এ ক্যাপ্টেন শান্তকে আপনি খুব ভালো আসলে মার্কস দিতে পারছেন না, কিন্তু ব্যাটার শান্ত আবার ওয়ানডেতে দুর্দান্ত, 51+ তার এভারেজ। তার মানে ক্যাপ্টেন্সির যে প্রেশারটা সেটা তিনি মানে ব্যাটিংয়ে ওয়ানডেতে ফিল করেন না এবং খুব বেশি সময়ও তিনি আসলে ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করেন। আমরা দেখেছি যে টি20-র ক্যাপ্টেন্সিটা তিনি ছেড়েছেন, নিজে থেকেই বলেছেন যে আমি এখানে ক্যাপ্টেন্সি করতে চাই না। তার মানে বাকি দুটো ফর্মেটে তো তার ইচ্ছা আছে এবং শান্ত হচ্ছে বাংলাদেশের একমাত্র ক্যাপ্টেন যে ক্যাপ্টেনের উপর বিসিবি লগ্নি করেছে। আমি এই বোর্ডের কথা বলছি না, যারা আগে ছিলেন নাজমুল হাসান পাপন এবং মল্লিক যারা ছিলেন তারা, এই আপনি যদি অনেকটু পেছনে যান, কোভিডের সময়ে যান, যখন একটা বিসিবি প্রেসিডেন্টস কাপ হয়েছিল, ইফ ইউ রিমেম্বার, যে তখন একটা তামিম একাদশ ছিল, একটা রিয়াদ একাদশ ছিল, একটা শান্ত একাদশ ছিল। আমি অনেক আগের কথা বলছি, আজ থেকে 6 বছর আগের কথা। এবং শান্ত আন্ডার-19 লেভেলে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন ছিলেন, তার উপর লগ্নি করেছে, যে লগ্নিটা ইনফ্যাক্ট মিরাজের উপরও করা হয়নি। সো যেই ক্যাপ্টেনটাকে বাংলাদেশের আগের ক্রিকেট বোর্ডের লোকজন ক্যাপ্টেন করতে চান বলে তার পেছনে লগ্নি করে করে সময় দিয়ে দিয়ে তাকে এত দূরে এনেছেন, তাকে সময় দেওয়া হলো না, এটা তো অবশ্যই একটা স্যাড পার্ট। বাট তারপরও বোর্ড যেহেতু তারা ক্রিকেট চালায়, তারা এই সিদ্ধান্ত নিতে পারে। এখন জাস্ট ফর অ্যান এক্সাম্পল, 71 টেলিভিশন চাইলে আপনাকে রাখতে পারে, নাও রাখতে পারে, আমার ক্ষেত্রেও তাই, কিন্তু এটা তো একটা কনভারসেশনের জায়গা রয়েছে। বোর্ড তার সাথে কথা বলেনি এবং আমি যেটা শুনেছি যে তিনি টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিতে চান। সো এইখানে কোয়েশ্চেনটা যে আপনি যেদিন ফ্লাই করছেন তার আগের দিন যখন আপনি শুনলেন যে আপনি আসলে ক্যাপ্টেন্সিতে আর নেই ওয়ানডেতে, আপনার যে 2027 সালের বিশ্বকাপ খেলার প্ল্যান ছিল সেটা যেমন আপনার নষ্ট হলো, অ্যাট দ্য সেম টাইম আপনি টেস্টে যাচ্ছেন বাংলাদেশ দলকে নিয়ে। শ্রীলঙ্কাতেই গিয়ে কিন্তু টেস্ট খেলা সহজ না। শান্ত নিজে এখন মেন্টালি স্টেবল না, শান্তকে আনস্টেবল তো বোর্ডই করেছে। কোয়েশ্চেন অনেকগুলো রেজ হয়েছে এবং আমি মনে করি যুক্তিসঙ্গত। মানে আপনি যদি প্রপারলি চিন্তা করেন, শান্তর সাথে কথা বলা উচিত ছিল এবং এই দায়ভার আসলে ক্রিকেট অপারেশনসের প্রধান নাজমুল আবেদিন ফাহিম কোনোভাবেই এড়াতে পারবেন না। কিন্তু বিষয়টা কি আসলে এরকম যে শান্তর ক্যাপ্টেন্সি ইস্যুতে অনেক বেশি নাখোশ ক্রিকেট বোর্ড, এবং অথবা মিরাজ অনেকদিন ধরেই তাকে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছিল, যে কারণে আসলে তাকে ইনক্লুড করা হলো? বিষয়টা কি এরকম যে অনেকদিন ধরেই চিন্তাভাবনা হচ্ছিল, বা মিরাজ তো পার্ট টাইম ক্যাপ্টেন্সি করেছেন এর আগে? এর আমি প্রথম কথা যেটা বলতে চাই জামিল, যে মানে মিরাজের ক্যাপ্টেন্সিটা আমরা ওয়ানডে সিরিজের আগেও রিভিল করতে পারতাম। মানে ইন বিটুইন টেস্ট সিরিজে যাচ্ছে বাংলাদেশের নিশ্চয়ই বোর্ডের কোনো না কোনো বোর্ড ডিরেক্টর তো যাচ্ছেন, ট্রাভেল করছেন টিমের সাথে, সেখানে গিয়েও শান্তকে বলা যেত যে তুমি টেস্টটা খেলো, আমরা ওয়ানডেতে ডিফারেন্ট কিছু চিন্তা করছি। এবং সেটা ওয়ানডে সিরিজের আগে যদি রিভিল হতো তাহলে এখন যে ক্যাওয়াসটা হচ্ছে, এই ক্যাওয়াসটা হতো না। কারণ এখন সবাই কথা বলছে যে মিরাজকে যে দেওয়া হলো, এবং আপনি যদি মিরাজের গতকালের প্রেস কনফারেন্স দেখেন, যতটা না দলকে নিয়ে কোয়েশ্চেন হয়েছে তার থেকে বেশি কোয়েশ্চেন হয়েছে যে শান্তর সাথে আপনার সম্পর্কটা এখন কেমন হলো, শান্ত ভালোভাবে নেয়নি। এবং আমি এমন একজন সাংবাদিকের কাছ থেকে শুনেছি যে মিরাজ প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে যাওয়ার সময় এটাও বলেছেন যে আমাকে মনে হয় বেশিরভাগ সংবাদ মাধ্যম পছন্দ করে না। তো মিরাজের শুরুটাও তো ভালো হলো না অ্যাজ এ ক্যাপ্টেন। মানে ক্যাপ্টেন্সি করেছেন এর আগে শান্তর অনুপস্থিতিতে কয়েকটা ম্যাচ, কিন্তু এখন তো দায়িত্ব নিয়েছেন, 1 বছরের তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিও একটা মন খারাপ ভাবেই কিন্তু তার ওয়ানডে সিরিজটা শুরু করবেন। এবং সেটা এখন কেন, মানে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে যে আমরা ওয়ানডে খেলবো সেটা তো আমরা আগে থেকেই জানি, এই সিদ্ধান্ত আগেও হতে পারতো। সেটা কেন, ওই জুম মিটিংটা কেন যখন শান্ত কথা বলছেন অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন তখনই কেন করা হলো? এবং আমি এমনটা শুনেছি যে নাজমুল আবেদিন ফাহিম তিনি চাইলেও বাকি বোর্ড ডিরেক্টররা আসলে চাননি। আপনি জিজ্ঞেস করেছেন কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমার মনে হয় পপুলার চয়েস একটা ব্যাপার আছে। যেমন ধরেন, যেমন আমরা হাতুরে সিংকে আসলে চাই না,
কারণ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট ফ্যানরা হাতুরু সিংকে চায়নি দলে। সো একটা সময় গিয়ে কিন্তু হাতুরু সিংকে চলে যেতে হয়েছে। একটা সময় আমরা পার্টিকুলারলি আমি যদি বলি যে রাসেল ডোমিঙ্গোকে চাই না, রাসেল ডোমিঙ্গো হটাও একটা লম্বা সময় ধরে গণমাধ্যম এই কাজটা করে গেছে, পার্টিকুলার কিছু গণমাধ্যম, রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয়েছে। শান্ত আসলে এমন একটা ক্যারেক্টার বাংলাদেশের ক্রিকেটের যাকে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট ফ্যান পছন্দ করে না বিকজ অফ হিস ব্যাটিং। আমি এটা দায় নিয়ে বলতে পারি যে শান্তর ব্যাটিংটা তাদের ভালো লাগে না বলেই তারা শান্তকে পছন্দ করে না। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট ফ্যান এটা জানেন কি যে শান্তর এভারেজটা অ্যাজ এ ওয়ানডে ক্যাপ্টেন 51+। সো যে ব্যাটারটা ভালো করছে তাকে আরেকটু সময় দেওয়া। এখানে একটু আমি যদি যুক্ত করতে চাই তাই বলুন তো, যে আপনি বলছিলেন যে পপুলার চয়েস একটা ব্যাপার থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলি, পত্রপত্রিকার বিষয়গুলো বলি, বা গণমাধ্যমে নানান ধরনের আলোচনায় যে আমরা করছি সেইগুলো বলি, সেগুলোকে কি বিসিবি তাদের যে নীতি নির্ধারণী মহল রয়েছে একটু বেশি প্রায়োরিটাইজ করে, নাকি সেটা করা উচিত, নাকি সেই জায়গাটায় নিজেদের যে টেকনিক্যাল জ্ঞানগুলো রয়েছে সেটা অনুযায়ী নিজেদের মতো চলা উচিত? এটা আসলে বলা মুশকিল। মানে একটা সময়ে আমি আপনাকে এটা বলতে পারি, যখন এর আগে যেই ক্রিকেট বোর্ড ছিল ওই সময়টাতে ক্রিকেটাররাও আসলে সোশ্যাল, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটএভার দ্য আমাদের যেই সব গণমাধ্যম মানে যোগাযোগ মাধ্যম রয়েছে সামাজিক, সবগুলোতে তারা প্রভাবিত হতেন। এটা আমি অসংখ্যবার শুনেছি যে তামিম পার্টিকুলারলি কোন একটা সাংবাদিককে হয়তো বলেছেন যে আপনি এমনটা কেন লিখেছেন, বা ক্রিকেটাররা নিজেদের মতো আলাপ করেছে। এখন হয় কিনা আসলে আমি বলতে পারবো না, তবে বোর্ড প্রভাবিত কিনা আমার কাছে মনে হয় দিন শেষে সিদ্ধান্তটা আসলে সঠিক হয়েছে নাকি হয়নি। সিদ্ধান্তটা সঠিক হবে যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজে ভালো করে। কিন্তু কোয়েশ্চেন একটা রয়ে যাবে জামিল, সেটা হচ্ছে যে আপনি 1 বছরের জন্য মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিলেন, সেই দায়িত্বটা কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দিলেন না। তা আপনি 2025 সালের জুন মাসে মিরাজকে 1 বছরের দায়িত্ব দিলেন, উনি আবার 2026-এর জুনে গিয়ে মিরাজ কাজ না করলে আপনি মিরাজকে ছেড়ে দিলেন। তা আপনার ওয়ার্ল্ড কাপের কোনো প্ল্যান নেই। তাহলে এখন ধরেন নাজমুল আবেদিন ফাহিম তো একটা সময়ে ক্রিকেট বিশ্লেষক হিসেবে নানা জায়গায় কথা বলেছেন, এবং তখন যেই বোর্ড ছিল সেই বোর্ডের প্রচুর সমালোচনা করেছেন, এবং বোর্ড সেটা ডিজার্ভও করে সে সমালোচনা, এবং উনি খুব ভালো বলেনও। কিন্তু উনি নিজে যখন ক্রিকেট অপারেশনসের প্রধান, উনি নিজে থাকা অবস্থাতে প্রফেশনালিজমটা কোথায় গেল? কেন ক্যাপ্টেনের সাথে কথা হলো না? এটা কি খুব বেশি সময় লাগতো? এটা কি ক্যাপ্টেন টেস্ট সিরিজে যাওয়ার আগে যে ব্রিফটা করেছেন অফিসিয়ালি, তার আগে ক্যাপ্টেনকে কি বলা যেত না যে আপনি আসলে ওয়ানডে ক্যাপ্টেন আর নেই? এই কথাটা তিনি তো, আমার ধারণা যেটা, যে হয়তো তাকে যখন জানানো হয়েছে তার আগেই তিনি প্রেস কনফারেন্সে তার ওয়ানডে পরিকল্পনা নিয়েও কথা বলে ফেলেছেন। সো এখানেই আসলে গণমাধ্যম ধরেছে যে টেস্ট ক্যাপ্টেন যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ানডে ক্যাপ্টেন, তিনি তার ওয়ানডে পরিকল্পনা নিয়ে কথা বলছেন, কিন্তু প্রেস কনফারেন্স থেকে বের হয়ে জানলেন যে তিনি আর মেহেদী হাসান মিরাজের যে বিষয়টা 1 বছরের জন্য তাকে যখন দেওয়া হয়েছিল, সেটার আগে আলোচনাটা আমরা যেটা জেনেছি যে আলোচনাটা হচ্ছিল যে বিশ্বকাপ পর্যন্ত তাকে দেয়া যায় কিনা, কিন্তু পরবর্তীতে বোর্ড ডিরেক্টররা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে 1 বছর তার আগে দেখতে চান যে মিরাজের অবস্থাটা কীরকম, তিনি ক্যাপ্টেন্সিটা কিভাবে করছেন বা দলের ফলাফলটা কেমন আসছে, তারপরে পরবর্তীতে হয়তোবা তার ক্যাপ্টেন্সির মেয়াদটা বাড়ানো হবে। এখন ধরা যাক যে মিরাজ সফল হলেন না, তখন কি আবার নতুন করে পরিকল্পনা সাজানো হবে? 100%। এবং সেই নতুন পরিকল্পনাটা কি আলটিমেটলি বিশ্বকাপের প্রস্তুতিতে ঠিকঠাকভাবে সঠিক পজিটিভ কোনো সাইন রাখবে কিনা শেষ পর্যন্ত? আই ডোন্ট থিংক সো। আমার মনে হয় না যে আপনি যদি মিরাজ যদি পারফর্ম না করেন এবং তাকে সরিয়ে দিয়ে আপনি বিশ্বকাপের আগে আগে আরেকটা নতুন ক্যাপ্টেন এনে দেন, এবং সেই ক্যাপ্টেন কিভাবে আসলে, মিরাজের জন্য তো এই সিরিজে দল সামলানো অনেক মুশকিল হবে, কারণ দল ওয়ানডে টিম তো মেন্টালি সেট আপ যে তারা শান্তর আন্ডারে ক্যাপ্টেন্সিতেই খেলতে যাচ্ছে। এখন তারা জেনে গেল যে তাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সো এই যে একটা দলীয় কোন দলের জায়গা, যেটা আপনাদের রিপোর্টও দেখছিলাম, আমি বলছি না যে কোন দলটা হবে, আই হোপ যে মিরাজ এবং শান্ত দুজনই খুব ভালো ফ্রেন্ড, আন্ডার-19 লেভেল থেকে তারা খেলেন। মিরাজ ক্যাপ্টেন ছিলেন, শান্ত তখন ভাইস ক্যাপ্টেন ছিলেন, এখন জাস্ট ওয়ানডে ফরম্যাটে জিনিসটা উল্টে গেছে। আই হোপ যে দে উইল সর্ট ইট আউট, যদি মাথায় তারা রাখেন যে আমরা দেশের জন্য খেলছি। বাট ইভেনচুয়ালি আসলে ইগোর একটা জায়গা থাকেই, মানে যেহেতু একই লেভেলের প্লেয়ার, শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন, মিরাজ পাননি। এখন মিরাজের এটা পাওয়াতে শান্তর যদি কোথাও লাগে, প্রসেসটাতে যদি কোথাও লাগে, শান্ত যদি মনে করেন তাকে অসম্মান করা হয়েছে, শান্ত যদি লাস্ট মিনিটে গিয়ে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে বের হয়ে যান, অথবা এই যে তার মানসিক একটা চাপ তৈরি হয়েছে, একটা স্ট্রেস তৈরি হয়েছে, একটা মেন্টাল ব্লকেজ তৈরি হয়েছে, এটা থেকে তিনি যদি টেস্টে ভালো পারফর্ম না করেন, এ দায়ভার কি বিসিবিকে নিতে হবে না? এই জায়গাটি প্রশ্নটা করতে চাই আসলে, যে আপনি বলছিলেন শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট জেতাটা সহজ নয়, এবং একটা পূর্ণাঙ্গ সিরিজ বাংলাদেশ খেলতে গেছে সেখানে, সেই জায়গায় টেস্ট, টি-20 এবং ওডিআই 3টি ফরম্যাটই যখন বাংলাদেশ খেলবে, তখন এরকম একটা অস্থিরতাই বলবো আমরা, সেই বিষয়টা আসলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা সফরে কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? ভয়ঙ্কর চ্যালেঞ্জিং হচ্ছে। শ্রীলঙ্কাতে টেস্ট খেলা ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি যদি শ্রীলঙ্কাতে লাস্ট অস্ট্রেলিয়ার সফরটা দেখেন,
ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর অজিস। সো শ্রীলঙ্কাতে যে কোনো দলের জন্য খুব ডিফিকাল্ট। বাংলাদেশ এমনিতেই টেস্টটা ভালো খেলে না। এখন দেখেন বাংলাদেশ দল পাকিস্তানে গিয়ে 2-0 টেস্ট সিরিজ জিতে আসবে, এটা কে ভেবেছিল? সো ওটাও ঘটেছে, আমরা তো ওই ধরনের ইতিহাসও করেছি। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন, আমরা মাত্রই মনে হয় জিম্বাবুয়ে আমরা কার সাথে যেন খুব খারাপ খেলেছে একটা টেস্ট, আমি ঠিক মনে করতে পারছি না, যে আমরা টেস্ট হেরেছি মনে হয় জিম্বাবুয়ের সাথে বা রিসেন্টলি কোনো একটা দলের কাছে। তো বাংলাদেশের টেস্টের আপস অ্যান্ড ডাউনস অবশ্যই আমাদের পঞ্চপাণ্ডবের না থাকাটা তো একটা অনেক বড় রিজন। অ্যাট দ্য সেম টাইম পঞ্চপাণ্ডবের যারাই ছিলেন বা যারা টেস্ট খেলেছেন তাদের রিপ্লেসমেন্ট কিন্তু আমাদের হয়নি। আপনি যদি দেখেন যে মাঝখানের 1-2 বছর ধরে আমাদের ওপেনিং স্লটে আসলে কারা ছিলেন, জয় ছিলেন, জাকের ছিলেন এবং আরেকজন সম্ভবত সাদমান ছিলেন। এখন তো বাকি দুজন, যে প্রথম যে দুজনের নাম বললাম তারা দলেই নেই, এখন আছেন শুধু সাদমান, কারণ সাদমান লাস্ট সিরিজে ভালো করেছেন। সো আপনি যাদেরকে নিয়ে আপনার টেস্টের ওপেনিং স্লট সাজাচ্ছিলেন তাদেরকে বাদ দিয়ে এখন এই শ্রীলঙ্কা সিরিজে গিয়ে আপনার ক্যাপ্টেন শান্তকে ওপেনিং করতে হবে, যার টেস্টে ওপেনিং রেকর্ডস ভালো না। তার মানে হচ্ছে আপনি আপনার যে প্ল্যান, কোনো প্ল্যান ওয়ার্কআউট করছে না, আপনার কাছে ব্যাকআপ প্লেয়ার নেই এবং আপনি এক্স্যাক্টলি জানেন না আপনি কী চান। আলটিমেটলি প্ল্যান কি কিছু আছে? কারণ আমরা প্রতিটা বড় টুর্নামেন্টের আগে কিংবা এরকম একটা সিরিজের আগেই দেখছি যে নানা ধরনের নাটক যেটা হয়ে থাকে সাধারণত বাংলাদেশের ক্রিকেটে, মাঠের বাইরে নানা ইস্যুস নিয়ে অস্থিরতা, সেই অস্থিরতা তো এবারও থাকলো এবং সেই অস্থিরতার ক্ষেত্রে বিসিবির দায়ী কি সবচেয়ে বেশি কিনা? আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে যে ধরেন ফারুক আহমেদ মাঝখানে 9 মাস 8 দিনের মতো বিসিবি সভাপতি ছিলেন এবং নানা কারণে তিনি সমালোচিত হয়েছেন। সত্য মিথ্যা আমি জানি না, সেটা হয়তো তদন্ত করলে জানা যাবে। বাট মানে এরপরে যিনি দায়িত্ব এখন নিলেন আমিনুল ইসলাম বুলবুল, মানে যদি একদম নিপাট ভদ্রলোক, ক্রিকেট জানাশোনা চিন্তা করেন, ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশের হয়ে এবং আইসিসির হয়ে কাজ করেছেন, এসিসির হয়ে কাজ করেছেন, অনেক কিছু জানেন, রুরাল একদম ডিপ রুট পর্যন্ত এমন অনেক ক্রিকেট মানে অনেক দেশকে ক্রিকেট খেলা শিখিয়েছেন যারা আসলে ক্রিকেট জানে না। সো এরকম একটা মানুষ যখন ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে এবং সেইখানে গিয়ে উনি থাকা অবস্থাতে, নিশ্চয়ই জুম মিটিং উনিও ছিলেন, উনি থাকা অবস্থাতে এমন একটা সিদ্ধান্ত হলো যেটা ভেরি আনপ্রফেশনাল। এখন এমনও হতে পারে যে তিনি হয়তো এই বিষয়ে কথা বলতে চাননি, কারণ তিনি বোর্ড প্রেসিডেন্ট, তিনি হয়তো দায়িত্বটা ক্রিকেট অফিসের প্রধানকে দিয়েছিলেন। এটা তো হোয়াট এভার ইট ইজ, মানে যতই নাজমুল আবেদিন ফাহিম তাদের জুম মিটিংয়ে শান্তর পক্ষেই কথা বলে থাকেন না কেন, ইভেনচুয়ালি দ্য হোল এনভায়রনমেন্ট সেটা আসলে প্রফেশনালিজম না, বোর্ডকেই দায়িত্ব নিতে হবে নিঃসন্দেহে। এবং সেই অস্থিরতাটা আসলে শেষ পর্যন্ত পারফরমেন্সে কতটা প্রভাব ফেলবে আলটিমেটলি একদম সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। আমি আপনাকে যেটা বলছিলাম, শ্রীলঙ্কাতে খুব ডিফিকাল্ট এই মুহূর্তে যদি বলেন ক্যাপ্টেন্সির এই অদল বদলে বাংলাদেশ দলের যে মেন্টাল প্রেশার এবং বাংলাদেশ যে লেভেলের টেস্ট খেলে, শ্রীলঙ্কাতে 2টো টেস্ট খেলা, একটা টেস্ট ড্র করে বাংলাদেশের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সেখানে তো জেতা আমি আসলে এখন এই মুহূর্তে কাউন্টই করছি না। আমার ধারণা ওয়ান ডে সিরিজও বাংলাদেশের জন্য খুবই ডিফিকাল্ট হবে। যদি বাংলাদেশ কোথাও কিছু করতে পারে, আই থিঙ্ক T20 সিরিজে দে ক্যান ডু বেটার। আমরা আসলে সেই প্রত্যাশাটা করতে চাই যে আনস্টেবিলিটি যে বিষয়টা রয়েছে সেটা থেকে কাটিয়ে উঠে কিছু একটা বাংলাদেশ করে দেখাক এবং সেই অস্থিরতাটা কাটিয়ে উঠতে পারুক বাংলাদেশের ক্রিকেট, সেই প্রত্যাশা করতে চাই। তাই বলুন তো অনেক ধন্যবাদ খেলাযোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থা, ক্যাপ্টেন্সি ইস্যু, শ্রীলঙ্কা সফর, এসব বিষয় নিয়ে কথা হচ্ছিল ক্রীড়া সাংবাদিক তাইবনন্তর সঙ্গে।